আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, ৭১-এর বীর শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষের ঢল। নিরাপত্তার অজুহাতে মুক্তিবাহিনীর কাছে অস্ত্র জমা দিতে রাজি হয়নি হানাদার বাহিনী। আনুষ্ঠানিক দলিলে আত্মসমর্পণ শব্দটি এড়াতে মরিয়া ছিল পাকিস্তান। বিজয়ের ৫৪ বছর পরেও দুর্নীতির কারণে শ্লথ বাংলাদেশের অগ্রযাত্রা, সর্বস্তরের শুদ্ধতার চর্চার উপর জোর দিচ্ছেন বিশিষ্টজনেরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর সেখানে উপস্থিত থাকা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারি কর্মকর্তা এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন প্রতিহত করতে চেষ্টা করছে একটি পক্ষ, সে কারণে জনমনে ভীতি সৃষ্টির অপচেষ্টা চলছে। সরকার সেই আতঙ্ক কাটাতে ব্যবস্থা নেবে বলে জানান তিনি। আর আইন উপদেষ্টা স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধাদের। প্রতিপক্ষ আরো বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে। এই যে পিছন দিক থেকে আঘাত, এটার বিপরীতে আমাদেরকে আরো বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি। আমরা নিরাপত্তা আরো জোরদার করছি। আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা। পরপরই মূলত সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধের মূল যে প্রাঙ্গণ সেটি খুলে দেওয়া হয়েছে। তারপর থেকেই মূলত হাজার হাজার মানুষের যে ঢল, শহীদদের প্রতি তাদের যে সম্মান, যে শ্রদ্ধা, ভালোবাসা জানানোর যে বহিঃপ্রকাশ, সেটি আমরা কিন্তু এখানে দেখছি। এখানে আগত প্রত্যেকটি মানুষেরই হাতে ফুল নিয়ে তারা এসেছেন। শহীদদের এই যে আত্মত্যাগ, এই যে তাদের যে রক্ত, এই যে তাদের যে আত্মত্যাগের মাধ্যমে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, সেই ত্যাগকেই তারা মূলত সম্মান জানানোর জন্য, তাদের প্রতি সে ভালোবাসা জানানোর জন্যই কিন্তু এখানে বৃদ্ধ থেকে শিশু, আবাল বনিতা, কিশোর কিশোরী প্রত্যেকেই তারা এসেছেন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন। সেই সাথে যদি বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেমন বড় বড় ব্যানার নিয়ে, ফুলের ডালা নিয়ে, বড় বড় মিছিল নিয়ে আসছেন, তার সেই সাথে কিন্তু আমরা একই সাথে দেখছি স্কুল কলেজ থেকেও কিন্তু শিক্ষার্থীরা, তারাও কিন্তু ফুল নিয়ে সকাল সকাল তারা এই জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। আবার যদি বলি, বাবা মায়ের হাত ধরেও কিন্তু শিশুরা এসেছেন, কিশোররা এসেছেন। মূলত মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মুক্তিযুদ্ধে এই যে ৯ মাসের যে বাঙালির জাতির যে রক্ত দিয়ে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার বিজয়ের যে ইতিহাস, সেটিকে জানানোর জন্য, সেটিকে ধারণ করার জন্য যদি বলি, বাবা মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে এখানে এসেছেন, শিক্ষার্থীদেরকে নিয়ে স্কুলের শিক্ষকরা যেমন এসেছেন, সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু আজকে এই জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। যে কোনোভাবে আনুষ্ঠানিক দলিলে আত্মসমর্পণ শব্দটি এড়াতে চেয়েছিল পাকিস্তানি হানাদাররা। শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর সকালের বৈঠকে রাজি হয় তারা। তবে নিরাপত্তা শঙ্কায় শুধু মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণে রাজি হয়নি পাকিস্তান। দাবি ছিল জেনেভা কনভেনশনের আওতায় সুরক্ষার নিশ্চয়তা। আর নিশ্চয়তা পেয়ে ভারত এবং বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী ১৬ ডিসেম্বর সকালে এসে উপস্থিত হয় মিরপুর ব্রিজের ঠিক ওপাশে। সেখান থেকে আত্মসমর্পণের জন্য নিয়াজির উদ্দেশ্যে একটি চিঠি পাঠানো হয়। সে চিঠি যখন ক্যান্টনমেন্টে গিয়ে পৌঁছায়, তখন চলছিল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক। সেই বৈঠক থেকে আত্মসমর্পণের বিষয়ে আলোচনার জন্য সিদ্ধান্ত হয়। চিঠির প্রতি উত্তর দিয়ে জেনারেল জামশেদকে পাঠানো হয় এই মিরপুর ব্রিজে।
December 16th. পরে আত্মসমর্পণের শর্ত নিয়ে আলোচনার জন্য ক্যান্টনমেন্টে যান ভারতীয় ও মুক্তিবাহিনীর ঊর্ধ্বতনরা। কয়েক ঘন্টা ধরে চলে আলোচনা। নিয়াজির আশা ছিল দলিল হবে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলকে দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবের আদলে। And then Mukti forces in the Eastern Theatre. সাবেক আমলা হাসান জহির তার সেপারেশন অফ ইস্ট পাকিস্তান বইয়ে লিখেছেন, পাকিস্তানিরা আত্মসমর্পণ শব্দটি এড়াতে আপ্রাণ চেষ্টা করেছিল। JFR জ্যাকব তার সারেন্ডার অ্যাট ঢাকা বইয়ে লিখেছেন, আত্মসমর্পণ দলিলের খসড়া লিখেছিলেন তিনিই। ওসমানী ও AK খন্দকারকে অনুষ্ঠানে উপস্থিত করতে অধস্তনদের নির্দেশও দিয়েছিলেন। নিয়াজি বাঙালিদের কাছে আত্মসমর্পণে কোনোভাবেই রাজি হননি। এর কারণ ব্যাখ্যা করেছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। পরাজয়টা বাঙালির কাছে হলো, এইটা তারা মানতে চায় না দুই কারণে। একটা কারণ হচ্ছে তাদের ভয় ছিল যে সেটা হলে তাদের মানুষ চতুর্দিক থেকে তাদের ঘেরাও করবে এবং তারা ফেরত যেতে পারবে না। দ্বিতীয়, তাদের মান সম্মানের ব্যাপার ছিল যে তারা মুক্তিবাহিনীর কাছে হারছে, বাংলায় পাকিস্তানি যে একটা পূর্ব পাকিস্তান তার মানুষের কাছে হারছে, এইটা তারা লজ্জাজনক মনে করলো। নিরস্ত্র মানুষ, সাধারণ মানুষ। দলিল চূড়ান্ত হলে দুই পক্ষের ঊর্ধ্বতনরা সোহরাওয়ার্দী উদ্যানে যান। ঢাকা ক্লাব থেকে স্বাক্ষর অনুষ্ঠানের জন্য নেওয়া হয় সাদামাটা টেবিল চেয়ার। Prisoners of war. ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার নামের দলিলে স্পষ্ট লেখা হয়, পাকিস্তানের সব সশস্ত্র বাহিনী বাংলাদেশে ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। এর মধ্যে থাকবে সেনা, নৌ, বিমান বাহিনী সহ সব আধা সামরিক ও বেসামরিক বাহিনী। যেখানেই থাকুক, লেফটেন্যান্ট জেনারেল জগৎজিৎ সিং অরোরার কমান্ডাধীন নিকটস্থ বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করতে হবে সবাইকে। অস্ট্রেলিয়ার বন্ডে সমুদ্র সৈকতে অস্ত্রধারীর হামলার পর স্থানীয় মুসলিম ও ইহুদি ধর্মাবলম্বীদের মধ্যেই উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। পর্যটক কিংবা স্থানীয় ইহুদি ধর্মাবলম্বী হওয়ায় দেশটিতে অনিরাপদ বোধ করছেন তারা। অভিযোগ, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ বেড়েছে। অপরদিকে হামলাকারীরা পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম হওয়ায় সামাজিক অঙ্গনে মুসলিম বিরোধী মনোভাব বৃদ্ধির আশঙ্কা করছেন কেউ কেউ। এই ঘটনার পর সতর্ক অবস্থানে দেশটিতে বসবাসকারী মুসলমানরা। ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়েছিলেন ইসরায়েলি পর্যটক কবি ফারকাশ। বন্ডাই বিচে আয়োজিত ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুকায় যোগ দিয়েছিলেন উৎফুল্ল মনে। কল্পনাও করেননি ইসরায়েল থেকে এত দূরে এসে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে তাকে। সুন্দর একটি ছুটি কাটানোর আশায় এখানে এসেছিলাম, আর বন্ডাই বিচ ঘুরে দেখার ইচ্ছা আগে থেকেই ছিল। তবে দুর্ভাগ্যজনক হলেও এখন আর এই স্থানে নিজেকে নিরাপদ মনে করছি না। বন্ডাই সমুদ্র সৈকতের ওই সন্ত্রাসী হামলায় অনেকেই হারিয়েছেন পরিবার, বন্ধু ও প্রিয়জন। তাদেরই শ্রদ্ধা জানাতে ফুলের তোড়া আর মোমবাতি জ্বালিয়ে এই স্মৃতিসৌধ গড়েছে সিডনিবাসী। তবে শোকের পাশাপাশি স্থানীয় ইহুদিদের মনে ভয়াবহ এই হামলার দৃশ্য যেন স্থায়ী জায়গা করে নিয়েছে। অনেকেরই আশঙ্কা, দেশটিতে দিন দিন বাড়ছে ইহুদি বিদ্বেষ। এটা কোনো আকস্মিক হামলা নয়। হামলাকারীরা জানতো এখানে শত শত মানুষ একসাথে অনুষ্ঠান পালনে ব্যস্ত থাকবে, আর তাই এই স্থানটিকে তারা বেছে নিয়েছিল। তারা যত বেশি সম্ভব ইহুদিকে হত্যা করতে চেয়েছিল, কারণ তাদের কাছে ইহুদি হওয়াটাই অপরাধ।